কাশ্মীর হামলা ভারতের সাজানো নাটক, দাবি পাকিস্তানের। এবার গোপন নথিতে উঠে এলো ভারতীয় সংস্থার নাম। জলে স্থলে আকাশে চলছে পাক ভারতের মহড়া। মহড়ার আড়ালেই কি সীমান্তে সেনা মোতায়েন করছে পাকিস্তান? গাজায় টানা 60 দিন ত্রাণের বহর আটকে রেখেছে ইসরায়েল। ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যুর পথে ফিলিস্তিনিরা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পেহেলগামে সন্ত্রাসী হামলা ভারতের সাজানো নাটক বলে দাবি পাকিস্তানের। তবে এবার শুধু দাবি নয়, নিজেদের বক্তব্যের পক্ষে শক্ত প্রমাণ হাজির করল পাকিস্তান। পেহেলগামে হামলার পেছনে পাকিস্তান নয়, বরং এই হামলা ঘটানো হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশনায়। সম্প্রতি টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাত দিয়ে চাঞ্চল্য করে দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পুরো ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এটি ছিল ভারতের সাজানো নাটক। তবে এবার নিজেদের বক্তব্যের সমর্থনে শক্ত প্রমাণ হাজির করল পাকিস্তান। জানা গেল পাকিস্তান নয়, বরং এই হামলা ঘটানো হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নির্দেশনায়। গতকাল টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাত দিয়ে চাঞ্চল্যকর এর দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে পেহেলগামের ওই ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। এতে আরও দাবি করা হয়, হামলার বিষয়টি তুলে ধরতে সেখানে আগে থেকেই ভারতীয় মিডিয়াকে অবস্থান নিতে বলা হয়েছিল। হামলার পর অনলাইনে হ্যাশট্যাগ ব্যবহার করে পুরো ইস্যুটিকে পাকিস্তানের দিকে পুশ করা হয়। এছাড়াও নকল এআই, ফেক উইটনেস ও ঝাপসা ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া, এসবই ছিল পরিকল্পনার অংশ। প্রতিবেদনে আরও দাবি করা হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে ওই নথিতে। তবে ওই নথিটি আসল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও বিশ্লেষকদের অনেকে মনে করছেন পেহেলগাম হামলার পেছনে রয়ের জড়িত থাকার সম্ভাবনা অমূলক কোনো দাবি নয়। কেননা এই হামলার মাত্র এক সপ্তাহ পরেই র এর সাবেক প্রধান অলোক যোশীকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কাশ্মীরে সফলভাবে অপারেশন চালানোর সুবাদেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এভাবে পুরস্কৃত করেছেন বলেও মনে করছেন অনেকে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে। শিয়ালকোট, নারোয়াল, জাফরওয়াল, সাকরগার সহ একাধিক এলাকায় সেনাবাহিনীর এই মহড়া চলছে। মহড়ায় যুদ্ধ কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার পাঞ্জাবের ঝিলামে মহড়া পরিদর্শনে যান পাক সেনাপ্রধান জেনারেল আসিম মনির। ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়ার হুমকি দেন তিনি। মহড়া পরিদর্শনকালে একটি ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে জেনারেল আসিম মুনির বলেন, কোনো অস্পষ্টতা নেই। ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি। টানটান এ পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। এছাড়া নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 10 দিনের জন্য সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। চলমান উত্তেজনার মাঝে সম্প্রতি পাকিস্তানের টিল্লা রেঞ্জে সরাসরি যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মনির। অন্যদিকে আরব সাগরে দেখা গেছে ভারতীয় নৌবাহিনীর সরব উপস্থিতি। ভারতের প্রতি ইঞ্চি থেকে সন্ত্রাস মুছে ফেলতে হবে, দিল্লিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চোখ রাঙানি উপেক্ষা করে ইসলামাবাদ বলছে, শত্রুর একতরফা আগ্রাসন মানা হবে না। সব মিলিয়ে পরিস্থিতি যে কোনো মুহূর্তে গড়াতে পারে সরাসরি সামরিক সংঘাতে। কাশ্মীর নিয়ে বহু পুরনো সীমান্তের রাজনীতি কি এবার রূপ নেবে ভয়ঙ্কর যুদ্ধে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
প্রতি ঘণ্টায় বৃদ্ধি পাচ্ছে ভারত পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা। পারমাণবিক শক্তিধর দুই দেশ যে কোনো মুহূর্তে জড়িয়ে পড়তে পারে সরাসরি সামরিক সংঘাতে। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে সম্প্রতি ঝিলামের সীমান্ত অঞ্চলে পুরোদস্তুর যুদ্ধমহড়া শুরু করেছে পাকিস্তান। দেশটির টিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে উপস্থিত থেকে সেরকম এক ট্রেনিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া উইং বলছে এই মহড়া নিয়মিত প্রশিক্ষণের অংশ, কিন্তু বিষয়টিকে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা হিসেবে দেখছেন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে, মহড়ার আড়ালে আগেভাগেই কি সীমান্তের কাছাকাছি সেনা মোতায়েন করে ফেলছে পাকিস্তান? কাশ্মীরের বর্বর সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। হামলাকারীদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক ছিল বলে দাবি নয়াদিল্লির। অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে পাকিস্তান। এর সূত্র ধরে নতুন করে তীব্র আকার ধারণ করেছে দুই দেশের পুরনো শত্রুতা। ইসলামাবাদ বলছে, ভারত যদি একতরফা আগ্রাসনের চেষ্টা করে তাহলে কোনো রকম ছাড় দেয়া হবে না। অন্যদিকে অতীতের চেয়ে কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারত। সামরিক বাহিনীর প্রধানদের ডেকে সব রকম স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসের শিকড় তুলে ফেলা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। গত 1 মে দিল্লিতে এক সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাল্টাপাল্টি গোলাগুলি, সেনা সমাবেশ ও শীর্ষ নেতাদের কথার লড়াই হয়তো সীমাবদ্ধ থাকবে না এবারের সংঘাত। সীমান্ত ছাড়াও আরব সাগরে সামরিক তৎপরতা জোরদার করেছে নয়াদিল্লি। মহারাষ্ট্র এবং পাকিস্তানের সঙ্গে সরাসরি সীমান্ত ঘেঁষা গুজরাট উপকূলে বড় পরিসরে নৌমহড়ার ঘোষণা দিয়েছে ভারতীয় নৌবাহিনী। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, কৌশলগত বার্তা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে এসব পদক্ষেপ। ইসলামাবাদের শক্তি প্রদর্শন ও ভারতের পাল্টা আঘাতের হুঁশিয়ারি, সব মিলে উত্তেজনা এখন চরমে। চলমান পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে অচিরেই ভয়ঙ্কর সামরিক সংকটের মধ্যে পড়বে গোটা উপমহাদেশ। পেহেলগাম ট্র্যাজেডির জেরে সীমান্তে গোলাগুলি, কূটনৈতিক টানাপোড়েন, ভিসা বাতিল এবং কূটনীতিক প্রত্যাহারের মতো ঘটনা জটিল করে তুলেছে পরিস্থিতি। বিশ্লেষকদের অনেকে মনে করেন, 1971 সালের পর পাকিস্তান ভারত সীমান্তে এরকম সামরিক মহড়া এবং পাল্টাপাল্টি হুমকি খুব কমই দেখা গেছে। সম্প্রতি ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। ফলে বছরে প্রায় 5,000 কোটি রুপির বিশাল আর্থিক ক্ষতির আশঙ্কা করছে ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। 1947 সালে উপমহাদেশ ভাগের পর থেকেই ভারত পাকিস্তান বৈরিতার কেন্দ্রবিন্দু হচ্ছে কাশ্মীর। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা ভারতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। এরপর একাধিক যুদ্ধ, যুদ্ধবিরতি ও সিমলা চুক্তির মতো নানা সমঝোতা এবং নিয়ন্ত্রণ রেখা নির্ধারণ হলেও আসেনি চিরস্থায়ী সমাধান। পেহেলগাম হত্যাকাণ্ডের পর সীমান্তে চলমান গোলাগুলি, কূটনৈতিক বৈরিতা ও দুই দেশের পাল্টাপাল্টি সামরিক প্রস্তুতি সামনে আনছে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন। কাশ্মীর কি তাহলে হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক যুদ্ধের ট্রিগার? হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ভারতের নয়াদিল্লিতে ঝোড়ো বাতাস, ধূলিঝড় আর প্রবল বৃষ্টির দাপটে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। 200-রও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বিমান যাত্রীরা। তীব্র দাবদাহের পর শুক্রবার ব্যাপক বৃষ্টি পরিবেশ ঠান্ডা করলেও রাজধানীর আনাচে কানাচে রেখে গেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ভোর থেকে ঝোড়ো বাতাস আর ধূলিঝড়ের তীব্রতায় বেকায়দায় পড়েন পথচারী আর রাস্তায় বসবাস করা ছিন্নমূল মানুষ। গাছের ভারী ডাল ভেঙে পড়ে ঘরবাড়ি আর যানবাহনের উপর। দিল্লির দ্বারকায় একটি খামার ঘরের গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 3 শিশু সহ 4 জনের। টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে যায় লাজপত নগরী আর কে পুরম সহ নগরীর নিচু এলাকাগুলো। এতে জলজটে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। আবহাওয়া বিভাগ আগে থেকেই ভারী বৃষ্টি ও ঝড়ো পূর্বাভাস দিয়ে জারি করেছিল রেড অ্যালার্ট। ঝড়ের তীব্রতায় ভেঙে পড়ে বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালের লোহার কাঠামো। পানি জমে যায় বিমানবন্দরে ঢোকার পথে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত ফ্লাইটগুলো শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। এতে ফ্লাইটের ওঠানামা কম বেশি 45 মিনিট থেকে 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। তাই বিমানবন্দরে আসার আগে যাত্রীদের সময়সূচি জেনে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
গাজায় টানা ৬০ দিনের মতো ত্রাণের বহর আটকে রেখেছে ইসরায়েলি বাহিনী। খাদ্য সংকটের কারণে তীব্র ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে গাজার বেশিরভাগ শিশু। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এদিকে গাজায় ত্রাণবাহী একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানকারী এনজিও দ্য ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশনের জাহাজটি গাজায় চলমান অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দিতে যাচ্ছিল। হামলার পর ৩০ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী সহ জাহাজটি ডুবে যায়। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে সীমান্ত ক্রসিং পুনরায় চালু হলে গাজায় প্রবেশের জন্য ৩,০০০ মানবিক সাহায্যকারী ট্রাক প্রস্তুত রয়েছে। তবে খাদ্যের মজুদ শেষ হয়ে আসায় এরপর গাজায় জনগণের জন্য খাদ্য যোগান সম্ভব হবে না বলে জানিয়েছে সংস্থাটি। বিশ্লেষকরা বলছেন, গাজাকে ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। গাজায় ৬০ দিনেরও বেশি সময় ধরে চলা অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে অস্ট্রিয়া। মানবিক সাহায্য নির্বিঘ্নে পরিচালিত হতে দিতে হবে বলে দাবি জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এখনও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর আক্রমণ। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে গাজায় নিহতের সংখ্যা ৫২,০০০ ছাড়িয়েছে। এদিকে বুধবার থেকে ইসরায়েলে ছড়িয়ে পড়া দাবানলের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। বিশাল এই অগ্নিকাণ্ডে জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে অবস্থিত লাক্রুন এলাকায় প্রায় ২০ বর্গ কিলোমিটার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ আগুন নেভাতে ১৫০টিরও বেশি অগ্নি নির্বাপক দল কাজ করছে। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের লোকজন। পাকিস্তানে প্রায় ১ কোটি হিন্দু নাগরিকের বসবাস রয়েছে। ২ পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে গত ৩০ এপ্রিল কোয়েটা শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসন নিয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের হিন্দু নাগরিকরা। এদিকে হিন্দু সম্প্রদায়ের ১ কোটি বা তারও বেশি মানুষের বসবাস রয়েছে পাকিস্তানে। পারমাণবিক শক্তিধর ২ প্রতিদ্বন্দ্বী দেশ যখন সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই সীমান্তবর্তী বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় ভারতের প্রতিক্রিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তানে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজন। গত ৩০ এপ্রিল কোয়েটায় তারা ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল পেহেলগামে সশস্ত্র হামলার জন্য পাকিস্তানের সমর্থন থাকার অভিযোগ তুলেছে ভারত। ফলে নয়াদিল্লির সাম্প্রতিক এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা। ১ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে নেতৃত্ব দেন সঞ্জয় কুমার নামে এক আইন প্রণেতা। তিনি পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু প্রতিনিধি ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। মিছিলে অংশগ্রহণকারী পুরুষ ও নারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করছিলেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত বিরোধী বিভিন্ন স্লোগান লেখা ছিল। বিক্ষোভকারীরা কোয়েটার বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে আয়োজিত এক সমাবেশে সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের লোকজন দেশটির সেনাবাহিনীর পাশে আছে। যদি ভারত পাকিস্তানে আক্রমণ করার চেষ্টা করে, তবে ১ কোটিরও বেশি হিন্দু নাগরিক সৈন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়াবে। তিনি আরও বলেন, তারা বহুবার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পাকিস্তান সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়, বরং ভারতই পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করে আন্তর্জাতিক অঙ্গনে সন্দেহের চোখে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। অন্যান্য বক্তাদের মধ্যে বেশ কয়েকজন নারীও উপস্থিত ছিলেন। তারা ভারতের পদক্ষেপ ও বক্তব্যের বিরোধিতা করেছেন। এ সময় তারা বলেন, ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তটি একটি আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। বক্তারা আরও বলেন, ১৯৬০ সালের স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ভারত এককভাবে বাতিল করতে পারে না। এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতি প্রয়োজন। এদিন বক্তৃতা শেষে বিক্ষোভ সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও ভারতের মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরও ভারতকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা সামরিক দুঃসাহস দেখায়, তবে পাকিস্তান তা কঠোরভাবে মোকাবেলা করবে। এ সময় একটি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে তিনি বলেন, কোনো বিভ্রান্তি নেই, ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের প্রতি পাকিস্তান দৃঢ়, দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। ইফাত জাহান, বাংলাভিশন।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে বরখাস্ত বা শাস্তিমূলক পদক্ষেপ বলতে নারাজ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে ওয়ালসের নাম ঘোষণা করা হয়েছে। ইয়েমেনের হুথি বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার গোপন তথ্য সিগন্যাল চ্যাট গ্রুপ থেকে ফাঁসের কেলেঙ্কারিতে গত মাসের পুরোটা জুড়ে বিব্রতকর পরিস্থিতিতে ছিল ট্রাম্প প্রশাসন। এতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দিকে অভিযোগের তীর উঠলেও প্রচণ্ড চাপে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়ালস। যদিও আচমকা রদবদলের পেছনে সিগন্যাল চ্যাট ফাঁসের সম্পর্ক নেই বলে দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজে ভ্যান্স বলেছেন, জাতিসংঘে মার্কিন দূত হিসেবে ওয়ালসের মনোনয়ন শাস্তি নয়, পদোন্নতি হিসেবে দেখতে হবে। ওয়ালসের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের আস্থার ঘাটতি নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম এত বড় রদবদল নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই গুঞ্জন ছিল। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সর্বশেষ 1970 সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার। যুক্তরাজ্যের উপনির্বাচনে 6 ভোটের ব্যবধানে লেবার পার্টিকে হারিয়ে জয়ী হয়েছেন রিফর্ম ইউকে। এবার প্রথমবারের মতো এই আসনে জয়ী হল দলটি। লেবার পার্টির পার্লামেন্ট সদস্য মাইক আমসাবির পদত্যাগ করায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়। ভোটারের ওপর হামলার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি পদত্যাগ করেছিলেন। গ্রেটার লিঙ্কনশায়ারের মেয়র নির্বাচনেও সাফল্য পেয়েছে ডানপন্থী দলটি। প্রথমবারের মতো ভোট গণনার পর লেবার পার্টি আবার ভোট গণনার দাবি জানায়, কারণ প্রথম গণনায় দেখা যায় নাইজেল ফারাজের রিফর্ম ইউকে মাত্র 4 ভোটে এগিয়ে আছে। দ্বিতীয়বার ভোট গণনার পর মাত্র 6 ভোটের ব্যবধানে রিফর্ম ইউকে বিজয়ী হয়। যুক্তরাজ্যের হাউস অব কমন্সে দলটির মোট এমপি সংখ্যা দাঁড়ালো 5। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।